আজকে বিধানসভায় একটা কথা বলেছেন না শুভেন্দু অধিকারী, বেলডাঙ্গাতে নাকি 50টা মন্দির ভাঙা হয়েছে। তো আমি এটা দেখতে চাই, এটা আমি খুব ফলো করবো, আপনাদের বলে যাচ্ছি ওটা সত্যি না মিথ্যা। আর অসত্য যদি কথা বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ কি অ্যাকশন নিচ্ছে আমি এটা দেখবো, রেকর্ড রাখুন, আমি এটাকে তলে তলে খোঁজ রাখবো যে এই বক্তব্যটা সত্যি না মিথ্যা। যদি 50টা মন্দির ভেঙে থাকে তার পরিবর্তে কতজনকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট না করে যদি ছেড়ে দেয় সেটাও অন্যায় হয়েছে। আর শুভেন্দু অধিকারী যদি মিথ্যা করে বার্তা দেয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করাতে যায়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এটা আমি দেখবো। ও যদি কেউ মন্দির ভেঙে দেয় ভালো লাগবে নাকি? সেটাও যেমন ওই মন্দির ভাঙার জন্য কতজনকে গ্রেফতার করেছে সেটাও খোঁজ রাখবো। কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু খবর পেয়েছি, প্রশাসনিক ব্যর্থতার জন্য এই ঘটনার মানে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটু যতটুকু আমরা জানতে পেরেছি বা যেটা ঘটেছে সেটা প্রশাসনিক ব্যর্থতার জন্য। প্রশাসন যদি যথা সময়ে ব্যবস্থা নিত এই ধরনের ঘটনা ঘটতো না। ব্যাপারটা হচ্ছে সমাজ এখন দুই শ্রেণীর মানুষ। কেউ কেউ বলছে নওশাদ ভাইজান আপনি এত প্রতিবাদ করেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রতিবাদ আপনার চোখে পড়লো না। আবার একটা দল বলছে ভাইজান আপনি এত প্রতিবাদ করেন, কই উত্তরপ্রদেশের মুসলমানকে নিয়ে কথা নেই? জবাব কি দেবো ভাই? আমার কোন প্রতিবাদটা করিনি সাইডে বলুন তো? কিন্তু ওনাদের নজরে পড়ছে না বাংলাদেশ কিছু মানুষের নজরে, আর কিছু মানুষের নজরে পড়ছে নাকি উত্তরপ্রদেশ। যাব কোথায় ভাই? অ্যাকচুয়াল এগুলো হচ্ছে ষড়যন্ত্র। যেভাবে আমরা দেখুন ভোট আসবে যাবে, ভোট সংবিধানের সম্ভবত 326 নম্বর ধারাতে আছে 18 বছর ঊর্ধ্বে যে হবে সে ভোট দিতে পারবে, ভারতীয় নাগরিক। আসবে ভোট যাবে, ভোট দিলে জিতবো নালে জিতবো না, এতটুকুই তো। কিন্তু যে বার্তা আমরা দিতে চাওয়ার চেষ্টা করছি সে বার্তাটা যতটুকু দিচ্ছি বা যেভাবে দিচ্ছি সেটাকেও বন্ধ করার অপচেষ্টা চলছে। এরা চাইছে হাঁ হুজুরের দল হও। এই আজকে বিধানসভায় রেজুলেশন নিয়েছে, এটা খুব ভালো কাজ করেছে, সে বলবে আপনাদের কাছে তালি মারবেন, দিদি জিন্দাবাদ বলতে বলবো। ও এ গুড স্পিড জাদা, নওশাদ সিদ্দিকীর মতো ছেলে ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না। ও ছেলে একটা, ওর মতো ছেলে পাওয়া যায় না। তখন বলবে ও 1 নম্বর ফুরফুরা শরীফের, তখন আমার চাচা জানকেও সাইড করে দেবে, বুঝলেন তো? ও সব ভালো নয়, নওশাদ তো ছেলে। আর আমি ওখানে যে ঘটনা ঘটেছে, যে তথ্যগুলো পেলাম, যেখানে বলার জায়গাতে এরা চুপ করে বসেছিল, কিন্তু এরা এখানে রেজুলেশন পাস করালো। এটা যখন বলছি বলে ওর মতো বিয়াদব ছেলে নাই, ও বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, ওই করেছে সেই করেছে। আমাকে যখন অ্যারেস্ট করেছিল আপনারা জানেন তো, ওই খবর তুলে দিয়েছিল নাকি আমার অ্যাকাউন্টে প্রচুর টাকা এসেছে। আমাকে ওখানকার একটা অফিসার ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে গিয়ে বলছে, আর একটা অফিসারের সামনে বসালো, কোন র্যাঙ্ক বলতে পারবো না, বসিয়ে আমাকে কথাবার্তা বলতে বলতে বললো সাহেব না আমার সাথে ভালো আচরণ করেছে ভাই, কেউ আমার সাথে খারাপ আচরণ করেনি। যতটুকু দেখেছিলেন যে যখন তুলছিল যে অন্যায় হয়েছে ওর পরে কোনো অফিসার আমার সাথে কেউ খারাপ আচরণ করেনি ভাই। বিগত দিনে বলছি, আজকে বলছি, আগামী তো বলবো, মিথ্যার আমি আশ্রয় নিই না। বলো সাহেব আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো একটু বলুন তো। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলছে না একটু বলুন তো। আমি বললাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো মনে থাকা সম্ভব নয়। তা আবার রিপিট করলো, সাহেব বলুন না ব্যাংক অ্যাকাউন্টটা। আমি উত্তর দিয়েছিলাম, আমার মুখ আমি এরকম করে বলছি কি দেখে মনে হয় পাগল নাকি আমি? আমার বাড়ির সবার নাম্বার আমি মুখস্থ করতে পারিনি, বড় ভাজনের আব্বা আম্মার ছাড়া কারো নাম্বার আমার মুখস্থ নেই, আর মুখস্থ করার চেষ্টাও করিনি। ওই 10-12খানা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সম্ভব? আমি বললাম দেখুন আমার নাম্বার মুখস্থ নেই, কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে আমি বলে দিতে পারি। বলে বলুন। পাঞ্জাব ব্যাংকের ফুরফুরা শরীফ ব্রাঞ্চ, হরিপাল অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চ, আর দুটো অ্যাকাউন্ট ছিল, একটা ভোটের সময় বানিয়েছিলাম সেটাও বলেছি, আর একটা কোথায় আমার এখন মনে পড়ছে না। 4টে আমার ব্যাংক অ্যাকাউন্ট, বললাম এই 4টে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই ব্রাঞ্চ আপনি তুলে নিতে পারেন। আমি তো জানি বাবু তুমি তোলো না, বুঝতে পারবে। ওরা ভাবছে এবার হবে, এবার আমরা আরো এ করবো, পেয়ে গেছি তথ্য। যখন বলে দিচ্ছি মনে থেকে, আরে মানুষের মুখ দেখলে তো বোঝা যায়, ভিতর থেকে যেন ওর একটা খুশি খুশি ভাব। আমি মনে করি যাও বেটা বাড়ি যাও, বুঝতে পারবে। ও ব্যাংক আমি তো জানি তার কয়েকদিনের মধ্যেই তুলেছে। কি দেখেছে? একটা ব্যাংকে 700 টাকা, একটা ব্যাংকে 3000 টাকা, একটা ব্যাংকে 1,05,000 টাকা, আর ওইটা ভোটের ব্যাংক তো অনেক ক্লোজ, মানে ওরা এই টাকা। বুক ফুলিয়ে আসলো, মুখ ফুলিয়ে ঘরে গেল।
তো যেটা বলছি আপনাদেরকে, আমি নিজের বেশি বলে ফেলছি কথা, আমি অনুরোধ আপনাদেরকে এতটুকুই, আজকে আমরা যাকে স্মরণ করে আমরা রক্তদান শিবির ছাত্রদের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছি বা আপনারা উপস্থিত হয়েছেন, যদি তার লক্ষ্য উদ্দেশ্যটাকে আমরা না বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনাদের বলবো এটা পালন করা বৃথা হবে। এই যে মূল্যবান সময় আপনারা দিলেন, সব আপনারা কাজ করেন, এখন আপনাদের আবার শ্রম চুরি করা হচ্ছে, শ্রম চুরি হচ্ছে, আপনাদের বেশি খাটাচ্ছে, টাকা কম দিচ্ছে, কিন্তু এই টাইমটা তো আপনারা কাজে বসতেন। আপনারা ধরতে গেলে এখন কেউ 200, 300, 400 টাকা তো লস করেছেন। তাহলে এই লসটা আপনাদের বৃথা হবে যদি ইনার লক্ষ্য উদ্দেশ্যটাকে আপনারা না বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন। শহীদ ক্ষুদিরামের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? অন্যায়ের প্রতিবাদ করা। তখন অন্যায় কারা করত? ব্রিটিশ করত। এখন অন্যায় কারা করছে? সরকার করছে। এখনকার ক্ষুদিরাম হয়ে উঠতে হবে আপনাকে আমাকে। এখনকার ব্রিটিশ যারা এই সরকার, তাদের বিরোধিতা করতে হবে অন্যায়ের। যেটা ভালো কাজ করবে তার আমরা সাধুবাদ জানাবো। আর না হলে ভাই ওই বছরে একটা করে রক্তদান শিবির হবে, তা না হবে ক্রমশ সমাজ ধ্বংসের দিকে যাবে। আজকে বলুন, ভোটের সময় এতে আমাদের সাহেব আছেন এখানে, ইনার আছে সাব ইন্সপেক্টর, প্রায় 950 সাব ইন্সপেক্টরকে ভোটের সময় চেঞ্জ করে, জানেন তো? হ্যাঁ, আর মমতা ব্যানার্জি বলেছিল নিজের জেলাতে পোস্টিং দেব বলে অনেক কিছু দেয়, বাস্তবে হয় না। 950 সাব ইন্সপেক্টর এখন মুর্শিদাবাদেরটাকে এখন বিধাননগরে আছে, বিধাননগরেরটা মুর্শিদাবাদ আছে, এরকম দুনিয়া ফেলে রেখে দিয়েছে। আরে ভোট হয়ে গেছে, অন্তত তাদের জেলায় পাঠিয়ে দাও, এটা করছে না। আর আমাদের কিছু হলেই পুলিশের মন্দিরের ঘন্টা সবাই এসে একবার করে নাড়িয়ে দিচ্ছে। শাসকও বলছে, বিরোধীও বলছে। ভাঙড়ে যে সব থেকে বেশি তোলাবাজি অন্যায় করে জাগলগাছি অঞ্চলে যে নেতাগুলো, তারা আবার পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আবার পুলিশ ওদেরকে প্রোটেক্ট করে। বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? যে পুলিশ নিয়ে ভাবতে হবে আমাদেরকে। আজকে পুলিশে পশ্চিমবাংলায় প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, থানা বেড়ে যাচ্ছে। ভাঙড়ে 8টা থানা করেছে, আমি বলেছি পাড়ায় পাড়ায় থানা করে দাও, অসুবিধা নেই। কেন হবে? আমি সবসময় আমি ইন্টারেস্ট বুঝি সোসাইটির। হারবো জিতবো সময় কথা বলবে, মানুষ না ভোট দিলে জিততে পারবো না। আমার ইন্টারেস্টটা কি? যদি পাড়াতে পাড়াতে থানা হয়, থানা বাড়বে, থানা বাড়লেই কি হবে? থানার পুলিশ বেশি আসবে, পুলিশ বাড়লে কোথা থেকে আসবে? আপনার আমার পরিবারের ছেলেরা তো চাকরি করবে। এটা আমি চাই সবসময়। পুলিশ কমে যাচ্ছে, থানা বেরিয়ে দিচ্ছে। একটা পুলিশের কতক্ষণ ডিউটি? 8 ঘন্টা সে ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে ফেলছে। কোনো জায়গায় আমি প্রতিবাদ সভা হলে দেখবেন সবার শেষে আমি তাড়া দিই সবাইকে, এই তাড়াতাড়ি বাড়ি যাও। আপনারা হয়তো ভাববেন ভাইজান কি ভয় খাই নাকি, কেন সব পাঠিয়ে দিচ্ছে? সেদিন কলকাতায় যারা গিয়েছিল তারা দিইনি, তোমরা এখন দাঁড়িয়ে আছো। আমি তো জানি আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ব্যাচারি দিয়ে ততক্ষণ ডিউটি করতে হবে, কিছু করার নেই। হয়তো সে নাইট ডিউটি করেছে, আবার আমাদের ডিউটি করছে। যদি আমরা আগে চলে যাই, অন্তত একটু শান্তি, রেস্ট পাবে। আমাদের পরিবারের বাইরে কি পুলিশ? বলুন না ভাই, আমরা তো একটা পরিবার। আমরা পুলিশটা কিসের জন্য রেখেছি বুঝতে হবে। আমরা আমাদের মাইনে দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে আমরা পুলিশ ব্যবস্থাকে রেখেছি। আমরা এই দাসপাড়াতে যে যার কাজে ব্যস্ত, এই ডুমজুড়ে লাখো লাখো মানুষ আছে যে যার কাজে ব্যস্ত। কোনো অন্যায় অনাচার হলে আমরা এখানে 30 জন কি 25 জন একটা পুলিশকে রেখে দিয়েছি, মাইনে দিয়ে আমরা রেখেছি। আমরা মাইনে দিয়ে যেই 25 জন মিলে এখানকার যে সমস্ত সমস্যা হবে ওরা গিয়ে সমাধান করবে, এই দায়িত্ব। আবার এদের ওপরে কি রেখেছি? মন্ত্রী, মানুষ আমাদেরই প্রতিনিধি রেখেছি। ভালো করে বুঝবেন কি বলছি। পুলিশের ওপরে কে আছে? মন্ত্রী পরিচালনা করে। তাহলে আমরা আমাদের আবার প্রতিনিধিকে ওপরে রেখে দিয়েছি, পুলিশ না ভুল কাজ করে। এই সুন্দর সিস্টেমটাকে আজকে কি করছে? শাসক ভেঙে তছনছ করে দিচ্ছে, শাসক ভেঙে দিচ্ছে, পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না। আমাদের কি করতে হবে? এটাকে রিফর্ম করতে হবে, আমাদেরকে এটাকে ঠিক করতে হবে, আমাদেরকে আরো ভালো করে করতে হবে। যে আমাদের পুলিশের নিয়োগ বাড়াতে হবে, তাদের ডিএ দিতে হবে, তাদের লোকাল এলাকায় যাতে যদি পোস্টিং করার কোনো প্রভিশন থেকে থাকে, যতটা সহজে তাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া যায়, সেটার ব্যবস্থা আমাদের কি করতে হবে? এর জন্য চিৎকার আমাদের করতে হবে। সেই চিৎকার করতে গেলে 2 রকম ভাবে হবে। এই রাস্তায় একটা চিৎকার হলো, আর আমি একটু আগে চিৎকার করে এসেছি কোথায়? বিধানসভায়। 2টো চিৎকার করার জায়গা। যদি 2টো জায়গায় আপনার চিৎকার করার ঠিকঠাক লোক থাকে বা সংখ্যা থাকে, আপনি যেটা বলবেন সেটা করতে বাধ্য হবে। এবার আপনারা ডিসিশন নেন কি করবেন আগামী দিনে। আগামী দিনে কি করবেন? ওই বাঁটে খাটে শুধু চিৎকার করবেন, আর ভেতরে যখন বাড়াবার সময় আসে যাবে, সেটা আপনাদের উপর নির্ভর করছে। ভাই অনেক বকে ফেললাম,
আজকে আর একজন মহান ব্যক্তির আজকে আরো 3টে দিন আছে স্মরণীয় দিন। একটা হচ্ছে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাহেবের জন্মদিন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাহেব শুধুমাত্র ডক্টরেট করেননি, তিনি পিএইচডি আপনার অ্যাডভোকেট ছিলেন। তিনি অ্যাডভোকেট ছিলেন। তার জন্মদিনটাকে সামনে রেখে যেহেতু দেশের প্রথম রাষ্ট্রপতি, সেই স্মরণের জন্য আজকে অ্যাডভোকেটস ডে। তো আমরা এই মঞ্চ থেকে আইন পেশার সাথে যারা যুক্ত, সেই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন প্রত্যেককে আমরা স্মরণ করছি, তাদের সোসাইটির জন্য কন্ট্রিবিউশনকে আমরা রেসপেক্ট করছি, এবং সাথে সাথে আমাদের মঞ্চ থেকে শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সাহেবকে আমরা স্মরণ করছি। আর একটা কি আছে, বিশ্ব প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর। একটা তো আছেই জানেন, এটা তো চর্চা হয়েছে। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে প্রতিবন্ধী দিবস। আমার উপরে রাগ কেন জানেন ভাই এদের? আমি ঠিক এই কিছু কিছু এমন প্রশ্ন করি, এরা উত্তর দিতে পারে না। আর উত্তর না দিতে পারলে আমি এটাকে নিয়ে চিৎকার করি, বলে ব্যাটাকে চুপ করা। আপনি এখন পশ্চিমবাংলার সরকারকে জিজ্ঞাসা করুন, এই 2024 সালে নিরিখে কজন প্রতিবন্ধী আছে? যদি বলতে পারে, আপনাকে আমি বলছি, যদি বলতে পারে, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি বলতে পারে যে 2024 সালের নিরিখে এক্সাক্ট ফিগার, কেমন এক্সাক্ট ফিগার, ধরে কেউ আজকে জন্ম হলো, সে প্রতিবন্ধী হয়ে জন্ম হলো, তারটা বলছি না, তাও আমি বলে দিচ্ছি 18 বছরের ঊর্ধ্বে কত প্রতিবন্ধী আছে, বলতে পারলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো, আমি কি ইস্তফা দিয়ে দেবো। মানে একটা সরকার চলছে, সেই সরকারের কাছে তথ্য নয় আমাদের রাজ্যে 2024-এর নিরিখে সাপেক্ষে কতজন প্রতিবন্ধী আছে, কিন্তু আজকে ওনারাও প্রতিবন্ধী দিবস উদযাপন করেছে। তাহলে আমরা যদি না জানি আমাদের রাজ্যে কতটা প্রতিবন্ধী আছে, তাদেরকে ফ্যাসিলিটিস কিভাবে দেবো? তাদের জন্য অনেক করছি, তাই করছি, আন করছি, তান করছি, চিৎকার করছে, কিন্তু এক্সাক্ট কতজন প্রতিবন্ধী আছে সেই তথ্যটা আমার নেই। কিভাবে তাহলে পলিসি বানাবো? এইগুলো বলে বলি ভাই আমার উপরে রাগ। ও বেটা এসে অন্যজনের মতো চুপ করে বসে থাকবে, সই করবে, মাসের শেষে 1,21,000 টাকা নেবে, চলে যাবে, মাঝে মধ্যে চা খাবে আমাদের কাছে বসে। এটা ওরা চায় না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে নওশাদ সিদ্দিকী প্রতিবন্ধী ভাইদের জন্য গত বছরে প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবাংলায় 2022-এ প্রশ্ন করেছিলাম যে 2022-এর সাপেক্ষে পশ্চিমবাংলায় প্রতিবন্ধীদের সংখ্যা কত। মন্ত্রী 2011-এর বাইরে দিতে পারেনি উত্তর। ওরা এটা চায় না। তো আজকেই প্রতিবন্ধী দিবস, প্রতিবন্ধীদের অনেক কিছু আছে, অনেক প্রয়োজন আছে, অনেক রিফর্মস হওয়া দরকার, অনেক পরিবর্তন হওয়া দরকার। দুর্ভাগ্যের বিষয়, সরকার যখন সংখ্যাই জানে না কি উন্নয়ন করবে এদের। তো আপনাদের বলবো, আমরা আপনার প্রতিবন্ধী ভাইদের যারা মনে হচ্ছে 40%-এর ওপরে, এখন মনে আসছে না, 40%-এর ওপরে বা ধরো 50 বা 40, আপনার যারা প্রতিবন্ধী পার্সেন্টেজ থেকে উপরে প্রতিবন্ধী, তারা মাসিক 1000 টাকা করে মানবিক ভাতা হিসাবে তারা পায়। যদি আপনাদের কোনো কেউ পেয়ে থাকে, লোকাল ব্লকে যাবেন, এই একটা ফর্ম আছে, এই ফর্মে দেখবেন অনেক কিছু অপশান দেওয়া থাকে। ফর্ম দিয়ে ভরে কি করবেন, ব্লকে জমা দেবেন। দেওয়ার সময় জেরক্স করে বিডিওকে বলবেন একটা রিসিপ্ট দাও। কি করবেন, ফর্মের ফ্রন্ট পেজটা জেরক্স করে বলবেন বিডিওকে, কি বলবেন, আমি যেটা জমা করছি আমাকে একটা রিসিপ্ট দাও, প্রমাণপত্র দাও। 1 মাস ওয়েট করবেন, যদি না চালু হয় আবার যাবেন ভিডিওতে, বলবেন এত তারিখে এটা আমি জমা দিয়ে গেছিলাম, আমার খবর কি, আমার পরিবারের কেউ হতে পারে, খবর কি, কিছু তো একটা বলবে। যখন দেখছেন যে পজিটিভ কিছু পাচ্ছেন না, এই তো আছে আমাদের, এদের সাথে যোগাযোগ করে আমার কাছে পাঠাবেন। আমি আপনাদের সাথে দায়িত্ব নিয়ে বলছি, আপনার ওই পাড়ার এক প্রতিবন্ধী ভাইয়ের জন্য আমি আমার মূল্যবান সময় নষ্ট করেও মিনিস্টারের কাছে গিয়ে জবাবদিহি করবো যে এটা এখন হচ্ছে না। আপনাদের বলে যাচ্ছি এটা আমি করতে পারি, কারণ আমার সময় তো এই জন্যই ব্যয় করছি। আর 1,21,000 টাকা কিন্তু আমরা পাই, এটা মনে রাখবেন। কল্যাণবাবু কত পায় বলতে পারবো না, কল্যাণ ব্যানার্জি, কল্যাণ ঘোষ মহাশয় কিন্তু 1,21,000 টাকা পায়, আমিও পাই, উনিও পাই। আমি ওনার থেকে আরো 10,000 টাকা আমার বেশি পাই তেলের জন্য, আমি একটা কমিটির চেয়ারম্যান, এটাও বলে রাখছি। তো আমার 1,21,000 টাকা এটা আমার নিজস্ব টাকা, মানে আমি না খরচ করলেও কল্যাণবাবু যদি এই টাকা থেকে একটা কাউকে 1 পয়সাও না দেয়, অপরাধ নয় ভাই, বলে দিয়া ভালো। নাহলে কালকেও যদি টাকা চাইতে যেন শুরু করে দিন ওনার কাছে, ওটা ওনার গাড়ি ভাড়া, তেল খরচ, হ্যান ত্যান সব মিলিয়ে ওনাকে দেয়, ওনার পিএ সব রাখতে, এই জন্য উনি পান, আমারও সেম একইভাবে। তো আমি আমার টাকা কোথায় খরচ করি না করি, আমি কিন্তু এর থেকে একটা পয়সা নিই না, যেটা আমি পাই সমস্তটাই সমাজের জন্য আমি দিই। তো কোথায় খরচ করি না করেছি, কোথায় খরচ করেছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে লিখিত আকারে
ভাঙড়ের মানুষদের বাড়িতে খামে ভরে ভরে পাঠাবো চিন্তা ভাবনা আছে, আর নালে ব্যানার করে দেবো, আর সাধারণ মানুষের জন্য জ্ঞাতার্থে আমি ফেসবুকে আপলোড করে দেবো, সোশ্যাল সাইটে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমি এটা বলার এটা কারণ, যদি আমি আবারও বলছি, যদি কেউ 1,21,000-এর মধ্যে 1 পয়সাও না সমাজকে দেয়, সে কিন্তু অপরাধী নয়। এটা মনে রাখবেন, যেন যে টানা টিচড়া করবেন না কাউকে, ওই স্যার টাকা দাও কিছু। সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। তা মনে আছে তো আমি কি বললাম? লাইভ